বাসর ঘরে বসে কান্না করছে ইভা, আর ঠিক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে স্বামী মুন্না। আজকে তাদের বাসর রাত, আর বাসর রাতে বরের হাতের লাঠি বাড়ি খেয়ে বসে বসে কাঁদছে ইভা। আমি বাপির কাছে যাব, তোকে আমি পুলিশে দেব। তোর এত বড় সাহস, তুই এই গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। বউয়ের কথা শুনেই আরো রেগে মুন্না বলল, ওই আমি তোর স্বামী, তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই তুই কারি করে কথা বলার? আপনি করে বলো, নইলে বাসর রাতে আমার আদর খাওয়ার বদলে মাইর খেতে হবে পুরো রাতে তোমার। কিসের বাসর রাত, কিসের আদর? আমি তো তোর মতো ছোট লোককে নিজের স্বামী হিসেবে কখনোই মানবো না। আমি বাপির কাছে যাব। আবারও কাঁদতে শুরু করে ইভা। চুপ, একদম চুপ করো, আর ভালো বইয়ের মতো আমার কথা শোনো, নইলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। কথাটা শুনে ইভার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এর আগে কখনো কেউ গায়ে হাত তোলেনি তার, তবে বাসর রাতেই যে তাকে মার খেতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। কেন মার খেতে হলো সেটা জানতে চলুন ফিরে যায় 30 মিনিট আগের ঘটনায়। বধূ সাজে বসেছিল ইভা। বাপি বড়লোক ঘরে বিয়ে দিয়েছে। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম। ছেলেকেও দেখেনি নিজে এখনো, কারণ বাপির কথার অবাধ্য সে কোনোদিনও হয়নি। এমন সময় হঠাৎ ইভার ভাবনা ভেঙে দরজা খোলার শব্দে বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘুমটাটা আরো একটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল ইভা। মুন্না সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসর ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমায় কেউ বলে দেয়নি ইভা? কণ্ঠটা শুনে হকচকি উঠে মাথার ঘোমটাটা সরিয়ে ফেললো ইভা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে মুন্নাকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওর মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতেই যেন পাগল পাগল লাগছে ইভার। সে দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে বলল, মুন্না তুমি এখানে? আমার স্বামী কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিবাহিত স্বামীকে জিজ্ঞেস করছো যে তোমার বাসর ঘরে কি করছে? এখন সময় নষ্ট না করে আমায় সালাম করো, তারপর বাসর শুরু করব। তুমি আমার স্বামী হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একটা গরিব ছোট লোক। কবুল বলার সময় হয়তো তুমি নামটা ঠিক করে শোনোনি, তাই এমন আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড় লোক ছেলের সাথে নয়, বরং আমার মতো এই ছোট লোকের সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমি স্বামী হিসেবে। আমি চলে যাব এখান থেকে। তারপর দরজার দিকে পা বাড়ায়। এখন লাঠির বাড়ি খেয়ে বসে কাছে ইভা। বসে বসে ন্যাকা কান্না না করে এখানে এসে আমার পা টিপো। আমি পা টিপতে পারবো না, তোকে আমি পুলিশে দেবো। তুই মিথ্যে বলে আমায় বিয়ে করেছিস, তোকে আমি স্বামী বলে মানি না। দুটো বাড়ি খেয়ে পেট ভরেনি তাই না? আরো কয়েকটা লাগাবো নাকি? কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরলো মুন্না। সাথে সাথে ভয় ইভা বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি। এই তো আমার ভালো বউ। ঘড়িতে তখন রাত 1:30। অন্ধকারে আস্তে করে খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল ইভা। তারপর ধীর পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলে বের হয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে চিন্তা করলো, এই ছোট লোকটা ঘুম থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নইলে এটা আমার জীবন নষ্ট করে দেবে। তারপর সে এগিয়ে যেতে চাইলে পেছন থেকে হাত টেনে ধরলো মুন্না। জানেমান, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসর রাতে বাসর না করেই পালিয়ে যাচ্ছ? কে স্বামী? কিসের স্বামী? বললাম তো আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসেবে মানবো না। কথাটা বলার সাথে সাথেই ওর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল মুন্না। ফ্লোরে পড়ে গেল ইভা। কাছে এগিয়ে গিয়ে চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে মুন্না বলল, স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলি কেন? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকে ভালোবাসার অনুভূতি জাগিয়েছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছু ঘুরে ঘুরে আমাকে আকর্ষণ করেছিস? ইভার মনে পড়লো 2 বছর আগের কথা। গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজারো স্বপ্ন নিয়ে আসে মুন্না। বাবা ছোটবেলার বন্ধু মোবিন সাহেবের বাসায় উঠেছে। আমি এভাবে হঠাৎ আপনাদের বাসায় চলে আসাতে হয়তো অনেক অসুবিধায় ফেলে দিলাম। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু, দেখি তোমার জন্য কি করতে পারি। আমার কলেজে অ্যাডমিশনের জন্য আশা করি কোনো সমস্যা হবে না তোমার, কারণ তোমার রেজাল্ট অনেক ভালো। জি ধন্যবাদ, অনেক উপকার করলেন। উপকার কেন বলছো বাবা? আমিও গরিব ঘরের সন্তান ছিলাম। ছোটবেলায় স্কুলের টিফিন ছুটিতে অনেক সময় টিফিন খাবারের টাকা থাকতো না, তখন তোমার বাবা আমাকে নিজের টিফিন দিয়ে দিত। এমনকি চাকরিটা হওয়ার পর যখন প্রথম শহরে আসবো, তখন আসার গাড়ি ভাড়াটাও তোমার বাবা দিয়েছিল নিজের পরিশ্রমের টাকা থেকে। আর সে বন্ধু ছেলের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। তাকে ঘরে নিয়ে গেল মমিন খান ও তার স্ত্রী। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় মুন্নার। একদিন কলেজে যাবার সময় একটি মেয়ে দৌড়ে এসে ওর উপরে আছড়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পড়ে যায় মুন্না, আর মেয়েটি ঠিক তার উপরে, হাতে বেশ ব্যথাও পায়। স্মার্ট সুন্দরী মেয়েটা তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু মুন্না উঠে মেয়েটিকে সরিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে সরি বলেই সেখান থেকে চলে যায়। ইবার দিকে ভালোভাবে না তাকিয়ে এভাবে চলে যাওয়া মেনে নিতে পারে না সে। ওর বান্ধবী অনু এসে বলে, কি রে এটা কি হলো বলতো? তোর দিকে একবারও ফিরেও তাকালো না ছেলেটা। একটু আগে বলেছিলি কলেজের সব ছেলে তোর জন্য লাট্টু। আহারে, আমার তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেল এই গাইয়া ছেলেটা। ওই গেও ভূতটার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই
ফেলবো, তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেয়ভূত তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগ আরো বেড়ে যাচ্ছে তার। তাহলে আমি কি করব বল? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পেছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়। তাহলেই বুঝবো তোর এলেম আছে। আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি ওকে, দেখে নিস। এর পরে ঘটনাগুলো ইভার মনে করতে পারলো না, কারণ মুন্না ওকে হাতে ধরে বাসর ঘরে নিয়ে গেছে। বিছানায় ধাক্কা খেয়ে পড়ে ইভা বলল, আমার অনুভূতি ছাড়া আমার শরীর স্পর্শ করবে না, আর যদি করো তাহলে সারা জীবন আমার চোখে কাপুরুষ হয়ে থাকবে। মুন্না মুচকি এসে বলল, আমি চাইলে এই মুহূর্তে স্বামীর অধিকার ফলিয়ে তোমার সাথে সবকিছু করতে পারি, কিন্তু করব না। যেদিন তুমি সত্যিকারের অর্থে ভালোবেসে আমাকে স্বামী হিসেবে মেনে নেবে, আমাকে যোগ্য সম্মান দেবে, শুধু সেদিনই আমি তোমাকে স্পর্শ করব। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কথাটা বলে এই মুন্না একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। ইভা ভাবতে থাকে, সে জেদের বসে মুন্নার সাথে যা করেছে তা সত্যি ঠিক হয়নি, আর ছেলেটা চাইলে তাকে ভোগ করতে পারতো, কিন্তু তার এক কথাতেই নিচে শুয়ে গেল। ওদিকে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে যাচ্ছে মুন্না। ইভা বুঝতে পারছে না তার কি করা উচিত। তার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করতে শুরু করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মতে ইভার কি করা উচিত কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।